যেরকম একটি ব্যবসা প্রতিষ্ঠান তার বছরের একটা আয় ব্যয়ের হিসাব নিকাশ করে এবং সেখান থেকে তার প্রবৃদ্ধি কত হবে বা মুনাফা কত হবে, তার অ্যাসেট ব্যাকিংটা কিরকম স্ট্রঙ্গার হবে, তার ঋণের দায়টা কিরকম কমবে, ঠিক গভর্নমেন্টের ক্ষেত্রেও তাই। গভর্নমেন্ট বেসরকারি ক্ষেত্রের জন্য ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, আর সরকারি কাজকর্মের জন্য এখানে তারা সরকারের যে রাজনৈতিক উদ্দেশ্য থাকে সেটাও কিন্তু ফিসকাল পলিসির মাধ্যমেই বাস্তবায়ন করে। রাজনৈতিক উদ্দেশ্য থাকে, যে ইলেকশন ম্যানিফেস্টোতে ওরা বলে যে এটা করবে ওইটা করবে, তারপরে শিক্ষার হার বাড়ে, নারীর উন্নয়ন করবে, তারপরে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা মানুষকে দিবে, নাগরিক সুযোগ সুবিধাগুলি দেওয়া হবে। অর্থাৎ এটা যে সরকারের ক্ষমতায় আসুক না কেন অনেকগুলি বিষয় কমন থাকে, অনেকগুলি বিষয় তাদের নির্দিষ্ট ম্যানিফেস্টোতে তারা নির্দিষ্ট করে উল্লেখ করে। এখন এই যে মূলত এখানে দুটো লেটারের সমাহার, একটা হলো টি আর একটা হলো জি। টিটা হচ্ছে ট্যাক্স আর যেটা হচ্ছে গভর্নমেন্ট স্পেন্ডিং। এই দুটো বিষয়কে নিয়েই কিন্তু মূল খেলাটা খেলতে হয়। অর্থাৎ ট্যাক্স এবং স্পেন্ডিংটা, অর্থাৎ গভর্নমেন্ট স্পেন্ডিংটার সাইজ কিরকম হবে, এটার কোয়ালিটিটা কিরকম হবে, ট্যাক্স কালেকশনের শুধু বিষয় নয়, ট্যাক্স ইম্পোজিশনটা কিরকম হবে, ট্যাক্স ইম্পোজ করতে গিয়ে কি সুবিধা অসুবিধা আছে এবং কত পরিমাণ আমি ট্যাক্স আদায় করব। এখানে ট্যাক্স বলতে কিন্তু আমরা ওই যে সবকিছু মিলে, মানে ভ্যাট ট্যাক্স, ইনকাম ট্যাক্স, চার্জেস, সবকিছু মিলে আমরা বলছি ট্যাক্স। তো এই পলিসিটার মূল কাজটাই হলো শেপিং দ্য টু থিংস, একটা হচ্ছে ট্যাক্স আর একটা হচ্ছে স্পেন্ডিং অফ দ্য গভর্নমেন্ট। এখন এই দুটোকে যদি আমরা ঠিক মতো মানে এফিসিয়েন্টলি এবং আমি বলবো যে ভেরি ট্রান্সপারেন্টলি, যদিও অনেক সময় ট্রান্সপারেন্সিটা এটা অনেক সময় প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়, বাট মানুষ কিন্তু জানতে চায় যে কতটা ট্রান্সপারেন্টলি হচ্ছে, এই ট্যাক্স আদায়টা কতটা ট্রান্সপারেন্টলি হচ্ছে, ট্যাক্সের টাকা কোথায় যাচ্ছে। সুতরাং দুটো শব্দ এখানে, একটা হলো এফিসিয়েন্সি, যারা এই ট্যাক্স আদায় করবেন বা খরচ করবেন তাদের এফিসিয়েন্সিটা কিরকম, এই যে ফাংশনারি যারা আছে তাদের। আর একটা জিনিস হচ্ছে যে তারা কতটা স্বচ্ছ, অর্থাৎ এখানে গোপন রাখবে না। গোপন রাখার আসলে কোনো সুযোগ নাই। গোপন কেন রাখবে? সরকারের টাকাটা জনগণ থেকে আসে, সুতরাং জনগণকে জানিয়ে দিতে হবে এবং জানিয়ে দেওয়ার একটা ফোরাম আছে, সেটা হলো জাতীয় সংসদ। তারপরে এর বাহিরেও কিন্তু অনেক ধরনের সুযোগ আছে জনগণকে জানিয়ে দেওয়া, যেমন লোকাল গভর্নমেন্ট নিজেরা বাজেট করে, এখানে ওপেন বাজেট ডিসকাশন হতে পারে, বা তারা নিজেরা এলাকার মানুষকে জানিয়ে দিতে পারে যে তারা কি কি উন্নয়নমূলক কাজকর্ম করবে এবং কোথায় কোথায় তাদের টাকাটা খরচ করবে। সরকারও কিন্তু ঠিক তাই, সংসদে এই একটা বাস্তবায়নের জন্য একটা পরিসংখ্যান দেয় যে আমার এত টাকা আদায় হবে, এত টাকা আমার খরচ হবে এবং এই খাতগুলি। যদিও সংসদে আলোচনার মধ্যে প্রত্যেকটা জিনিস ইন ডিটেইলস আসা সম্ভব না বা সময়ও কুলায় না, এবং আমরা দেখি যে সংসদে আলোচনার সময় কিন্তু প্রত্যেক পার্লামেন্ট মেম্বার নিজের এলাকার কথাই কিন্তু বেশি করে বলে। মানে এটা যে একটা ন্যাশনাল ইস্যু, কতগুলি বিষয় আছে যেটা নিজ এলাকার নয়, এটা কম্বাইন্ড। এখন মেঘনা সেতু বলি, যদি আমরা পদ্মা সেতু বলি, অথবা আমরা যদি বঙ্গবন্ধু সেতু বলি, এটা কিন্তু কমন। এটা বেশ কয়েকটা ডিস্ট্রিক্টকে মানে
সার্ভিস ইয়ে দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে। তো এখানে ট্রান্সপারেন্সি অ্যান্ড এফিসিয়েন্সি দুটো ইম্পর্টেন্ট, এবং আমরা জানি যে এফিসিয়েন্সি কিন্তু এমনিতে আসে না। এফিসিয়েন্সিটা আসে নলেজ বেসড, মানে এই যে লেটেস্ট নলেজ এবং সেই নলেজের যেই ক্যাপাবিলিটি যেটা আমরা বলি, সক্ষমতা, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর ট্রান্সপারেন্সির বিষয়টা হচ্ছে যে ম্যাটার অফ ইথিক্স অ্যান্ড মরালিটি। আমি যদি ইথিক্যালি আমার ইয়ে থাকে, কি বলে, মানে একটা স্ট্যান্ডার্ড থাকে যে আমি ইথিক্যালি স্ট্যান্ডার্ড ফলো করি, যে না আমি এগুলি গোপন করবো না, এগুলি আমার নিজের স্বার্থে ব্যবহার করবো না, আমার নিজের প্রয়োজনের জন্য আমি কারো কাছ থেকে সুবিধা নেব না, কাউকে অবৈধ সুবিধা দেব না, এবং এই জিনিসটা তো যাদের হক তাদেরকে এটা আমি জানাই দেব সময় মতো, অথবা তারা জানতে চাইলে তাদের তথ্য অধিকার আইন অনুযায়ী আমি তাদেরকে এটা সরবরাহ করি। এটা মিডিয়ার মাধ্যমে হোক, এটা ব্যক্তি বিশেষের প্রয়োজনে হোক, এটা জনগণের মাধ্যমে হোক, এটা বক্তৃতা বিবৃতির মাধ্যমে হোক, এটা স্থানীয়ভাবে কোন রকমের ফোরামে হোক, যে কোনো ভাবে হোক, এটা জানিয়ে দেওয়া। এখন গভর্নমেন্টের অফিসাররা তো আসলে এভাবে সরাসরি প্রত্যক্ষভাবে জনগণকে জানায় না, তারা জানায় ওই যে পার্লামেন্টারি কমিটি আছে, পার্লামেন্ট আছে, তারপরে মন্ত্রীদের নিজস্ব জুরিসডিকশন আছে, এবং প্রত্যেক মন্ত্রণালয়ের মন্ত্রীদের কাজের জন্য তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করতে হয়, এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তারা ক্যাবিনেটে, এটা যেটাকে আমরা মন্ত্রী পরিষদ বলি, মন্ত্রী পরিষদ সভায় এই সিদ্ধান্তগুলি হয় এবং সেখানে তাদের তথ্য উপাত্তগুলি উপস্থাপন করতে হয়। যাই হোক, আমি এফিসিয়েন্সি অ্যান্ড ট্রান্সপারেন্সি এই দুটো জিনিসের উপরে খুব গুরুত্ব দিয়ে থাকি যে ফিসকাল পলিসি বাস্তবায়ন। এখন এখানে যে দুটো লেটারের কথা বলেছি, অক্ষরের কথা বলেছি, টি অ্যান্ড জি, এই দুটো বিষয় আলোচনা করার জন্য আমাদের কতগুলি কনসেপ্ট জানতে হবে। যে বাজেট, আমরা বলছি তো এই টি অ্যান্ড জিটা আসলে সম্পূর্ণ হয় বাজেট প্রক্রিয়ার মাধ্যমে। বাজেট ইজ এ মেকানিজম অফ আর্নিং, ইনকাম অ্যান্ড স্পেন্ডিং ফর পাবলিক ইন্টারেস্ট। এখন সংবিধানে কিন্তু বাজেট শব্দটা নাই। সংবিধানে বলা হয় যে প্রত্যেক অর্থ বছরে জাতীয় সংসদে সরকার একটি আর্থিক বিবরণী পেশ করবে। হ্যাঁ, আর্থিক বিবরণী বলে, এখানে কথাটা কিন্তু বাজেট লেখা নাই। বাজেট কিন্তু আমরা এভাবে আমাদের প্রচলিত সব দেশেই একটা বাজেট শব্দটা বলা হয়, কিন্তু আমাদের সংবিধানে ওই আর্থিক বিবরণী এইভাবে বলা আছে। এখন আমরা যদি এমনি বেসরকারি প্রতিষ্ঠানের বাজেট যেরকম করি, লোকাল গভর্নমেন্টে করি, তেমনি ন্যাশনাল পর্যায়ে করি, এই বাজেটের ধরনটা তিন ধরনের হতে পারে। একটা হতে পারে সারপ্লাস বাজেট, যেখানে আমাদের ট্যাক্স বা ইনকাম খরচের চেয়ে বেশি হয়, অর্থাৎ আমি যত টাকা খরচ করব তার চেয়ে আমার আয় বেশি। তার মানে হলো আমার সারপ্লাস থাকে, আয়টা বেশি থাকে, ব্যয়টা কম দেখানো হয়। আয় যদি 100 টাকা দেখানো হয়, ব্যয় দেখানো হয় 90 টাকা, 10 টাকা এখানে সারপ্লাস থাকে। এটাকে আমরা সারপ্লাস বাজেট বলি। আর হলো ডেফিসিট বাজেট। ডেফিসিটটা কি? যে এখানে এক্সপেন্ডিচার বেশি, আয় কম। আর একটা হতে পারে ব্যালেন্স বাজেট, যে আয় ব্যয় দুইটাই সমান, যেটা আমরা নর্মালি কমার্শিয়াল প্রতিষ্ঠানের মধ্যে দেখি যে ব্যালেন্স শিট করে লায়াবিলিটি এবং অ্যাসেটকে সমান করে দেওয়া হয়, এবং নর্মালি কমার্শিয়াল এন্টিটির ক্ষেত্রে ব্যালেন্স বাজেটটাই করা হয় বেশি।
কখনো কখনো সারপ্লাস বাজেটও করা হয়, আবার কখনো কখনো ডেফিসিট বাজেটও করা হয়। হ্যাঁ, সেক্ষেত্রে ডেফিসিট বাজেটের জন্য বাজেট ভেরিয়েন্স বের করা হয়, সারপ্লাস বাজেটের জন্য বাজেট ভেরিয়েন্স বের করা হয়। এইটা কস্ট অ্যাকাউন্টিং এর জন্য বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর জন্য ওই বাজেটের আলাদা একটা অ্যানালাইসিস হয়। সরকারের ক্ষেত্রে আমরা এই 3 ধরনের বাজেট দেখতে পাই। এখন যখন ডেফিসিট বাজেট হয় তখন আমরা বলি যে G minus T is greater than 0, অর্থাৎ গভর্নমেন্টের খরচ ট্যাক্সের চেয়ে ট্যাক্স যদি বাদ দিই তাহলে খরচটা বেশি হয়। অর্থাৎ ডেফিসিট বাজেটের বৈশিষ্ট্যটা হলো, ইকুয়েশনটা হলো G minus T is greater than 0। আর যদি গভর্নমেন্ট বেশি খরচ করে তাহলে আমরা এই ইকুয়েশনটাকে এইভাবেও লিখতে পারি, G is greater than T। G is greater than T হলে তার মানে হবে এটা ডেফিসিট বাজেট হবে। এখন এই ডেফিসিট বাজেট ফাইন্যান্সিং এর বিষয়টা আমরা পরে আসবো, যে ডেফিসিট হলে গভর্নমেন্ট কেন ডেফিসিট বাজেট তৈরি করে এবং এই যে ঘাটতি বাজেটের জন্য তাহলে সরকার কিভাবে টাকার যোগান দেয়, ঘাটতি বাজেট কেন করে, সুবিধা অসুবিধা কি, আর এই ঘাটতি যে কোথা থেকে টাকা নিয়ে সে ঘাটতিটা পূরণ করে। এখন বলা হচ্ছে ডেফিসিট যখন হয় তখন হ্যালো, যখন ঘাটতি বাজেট হয় তখন কিন্তু সরকারকে দেশের ভিতর থেকে বা দেশের বাহির থেকে যে কোনো জায়গা থেকে টাকা আনতে হয়। দেশের ভিতর থেকে যখন নেয় তখন এটা সরকারের মানে যত রকমের তহবিল আছে সব তহবিল করার পরে যখন আর কুলায় না তখন ট্যাক্সও বাড়ানো সম্ভব না, তখন কি করে সরকার ব্যাংক থেকে বরোইং করে, ব্যাংক থেকে কি করে লোন নেয়, এটাকে ডোমেস্টিক বরোইং বলে। আবার আমরা কিন্তু বিদেশ থেকেও টাকা ঋণ করে নিয়ে আসতে পারি। যেমন আমরা যে সমস্ত মেগা প্রকল্পগুলি করছি সেখানে কিন্তু আমরা লাইন অফ ক্রেডিট বিভিন্ন দেশের সাথে আমরা চুক্তি করি যে তুমি আমাকে এত কোটি টাকা দিবা, আমি ওই প্রজেক্টের জন্য এটা ফাইন্যান্স করব, তুমি আগামী এত বছরে আমার এই প্রজেক্টের মেয়াদকালের মধ্যে তুমি প্রতি বছর আমাকে এত টাকা করে দিবা। এটা সরকার এইভাবে পেয়ে থাকে। আর দেশের ভিতর থেকে সরকার আসলে বরোইংস বলতে 2 রকম বরোইংস, একটা হলো সরাসরি ব্যাংক বরোইংস, আর হলো ট্রেজারি বিল বিক্রি করে। ট্রেজারি বিল বিক্রি করে টাকা সংগ্রহ করে। ট্রেজারি বিল নরমালি বাজেটের জন্য করা হয় না, কিন্তু যদি কোনো আর বিকল্প না থাকে, ব্যাংক বরোইংস সংকুচিত হয়ে যায়, তখন কিন্তু ট্রেজারি বিল বিক্রি করে টাকা সংগ্রহ করতে পারে। বাট ট্রেজারি বিলটা মূলত বিক্রি করা হয় মানে ইনফ্লেশন অথবা দেশের ভিতরে মানি যদি বেশি সাপ্লাই হয়ে যায় এটাকে কন্ট্রোল করার জন্য। যাই হোক, এগুলি যে আমরা পরে আর এরপরে আমরা যেটা আরেকটা কনসেপ্ট আমাদের যেটা মনে রাখতে হবে যে স্ট্রাকচারাল বাজেট এন্ড সাইক্লিক্যাল বাজেট, এটা কিন্তু বেসরকারি প্রতিষ্ঠান হয়, সরকারি প্রতিষ্ঠান হয়। এখন স্ট্রাকচারাল বাজেটটা হলো আসলে এটা যে বাজেটটার এই ফিলোসফিটা হচ্ছে এরকম যে গভর্নমেন্টের রেভিনিউ এবং এক্সপেন্ডিচার এবং ডেফিসিট, এই যে আমরা যেটা ট্যাক্স আদায় করি অথবা খরচ করি অথবা এটা সারপ্লাস অথবা ডেফিসিট হয়, এটা মূলত উদ্দেশ্য হলো যে দেশের ভিতরে জিডিপিটাকে এনহান্স করা, আউটপুট বাড়ানো, পটেনশিয়াল সম্ভাবনাময় একটা অর্থনৈতিক প্রবৃদ্ধি তৈরি করা। আর সাইক্লিক্যাল বাজেটটা হলো যে আসলে বিজনেস সাইকেল
বা ইকোনমিক সাইকেল, যেটা আমরা বলছি যে এটা এক সময় এক্সপানশন স্টেজে থাকে, এক সময় ম্যাচুরিটি স্টেজে যায়, আবার এটা রিসেশনে যায়, আবার এটা পিকে যায়, এরকম কিন্তু ওটা ফ্লাকচুয়েশন করে, সাইক্লিক্যাল ফর্মে থাকে। আমরা এর আগে বিজনেস সাইকেল বা ইকোনমিক সাইকেল আমরা দেখেছিলাম। তো ওই সাইকেল গুলি কোথায় কিভাবে গভর্নমেন্টকে ইন্টারফেয়ার করতে হবে তখন গভর্নমেন্টকে বুঝতে হয়। কারণ হলো বিজনেস সাইকেলের সাথে যদি অ্যাড্রেস করে করা হয়, বিজনেস সাইকেলের সাথে যদি অ্যাডজাস্ট করে বাজেট চেঞ্জ করতে হয়, তাহলে গভর্নমেন্টকে এটা করতে হয়। এটা অনেক সময় ট্যাক্স নতুন করে বসাইতে হয়, অথবা স্পেন্ডিং কমায়া দিতে হয়। যেমন একটা উদাহরণ দেই, যদি দেখা যাচ্ছে যে দেশে চাহিদা কমে গেছে, ডিমান্ড কমে গেছে জিনিসপত্র, বাজারে মন্দাভাব, বেচা কেনা হচ্ছে না, ডিপ্রেশন বা রিসেশন, তাহলে সরকারকে কিন্তু এগিয়ে আসতে হয়। এখানে কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানে কিছু করার থাকে না। কি করতে হয় সরকারকে? তখন সরকার দেখে যে যদি আনএমপ্লয়মেন্ট বেশি হয়, তখন এমপ্লয়মেন্টের সুযোগ সৃষ্টি করতে হবে। কারণ হলো এমপ্লয়মেন্ট হলেই মানুষ কিন্তু আয় করবে, আয় করলে তার একটা প্রবণতা তৈরি হবে আয়ের টাকাটা খরচ করার। একটা ফ্যামিলিতে যদি একজন আয় করে আর 5 জন যদি তার উপরে নির্ভরশীল হয়, তাহলে সেক্ষেত্রে যে আয়টা হয়, এই আয়টা সীমিত হয়ে যায় এবং 5 জনের খরচের জন্য যে পরিমাণ অর্থের দরকার সে পরিমাণ অর্থ তারা যোগান দিতে পারে না বলে তাদের ডেফিসিট থাকে, অথবা তাদেরকে কোনো সেভিংস ছাড়াই অগ্রসর হতে হয়। তার মানে যদি ওই 5 জনের মধ্য থেকে 2 জন কর্মক্ষম ব্যক্তি থাকে, তাকে যদি কর্মের সংস্থান করে দেওয়া হয়, তাহলে 3 জনের আয় যখন হবে তখন তার আর এই সেভিংসও বাড়বে, প্লাস তার যে খরচটা, মাসিক খরচটা, সেটাও কিন্তু একটু সে বাড়াইতে সক্ষম হবে। তখন কি হয়? অর্থনীতি আবার ঘুরে দাঁড়ায়। অর্থনীতি ঘুরে দাঁড়ায়। এই যে আমরা 22,000 কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আমাদের কোভিড এর জন্য 22,000 কোটি টাকার প্রণোদনা বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য দিয়েছেন। এটা কেন দিয়েছেন? কারণ ধরে নিয়েছেন যে এই মহামারী জনিত কারণে একটা অর্থনৈতিক মন্দা তৈরি হতে পারে এবং এই মন্দার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানকে আর্থিক প্রণোদনা দিয়ে এইটাকে করতে হবে। এটা কিন্তু 22,000 কোটি টাকা কিন্তু বাজেটে ছিল না। অর্থাৎ পরিস্থিতি যখন ডিমান্ড করে তখন এই সাইক্লিক্যাল বাজেটে, স্ট্রাকচারাল বাজেট থেকে সাইক্লিক্যাল বাজেটে চলে যেতে হয়। এখন এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি যে ব্যালেন্স বাজেট, অর্থাৎ জি ইজ ইকুয়াল টু টি। আমরা যদি ধরে নেই 200 বিলিয়ন টাকা হচ্ছে গভর্নমেন্টের খরচ, 200 বিলিয়ন টাকা হচ্ছে গভর্নমেন্টের আয়, ট্যাক্স। এখন এই বাজেটটা ব্যালেন্স বাজেট, কিন্তু যদি কোনো কারণে দেখা যায় যে মন্দাভাব তৈরি হচ্ছে, তাহলে কি হয়? আমি যেটা বললাম যে গভর্নমেন্টের ব্যয় কিন্তু তখন বেড়ে যায়। গভর্নমেন্টের ব্যয় বেড়ে যায়। গভর্নমেন্টের ব্যয় বেড়ে গেল, এখানে 200 বিলিয়নের জায়গায় 220 বিলিয়ন হলো। এখন ব্যয় যখন বেড়ে গেল, তখন কিন্তু ইচ্ছা করলো ট্যাক্স বসাইতে পারে না, যে ট্যাক্স বসাইয়া অতিরিক্ত ব্যয় যোগান দেবে। তখন কি হয়? এই যে 200 বিলিয়ন আয় ধরা হয়েছিল, সেখান থেকে 12 বিলিয়ন, 82 বিলিয়ন ট্যাক্স মকুব করে ধরলো। যে পেঁয়াজ আমদানি করবে, চাল আমদানি করবে, খাদ্য সামগ্রী আমদানি করবে, বা ওই যে ওষুধপত্র আনবে, সুরক্ষা সামগ্রী আনবে, এগুলোর উপরে ট্যাক্স মাফ করে দেওয়া।
তাহলে কি হচ্ছে, এটা কিন্তু তখন আর ট্যাক্সটাও হাই হয়, আমাদের বরোইংসও বাড়ে, আর যখন আমাদের টি কমে যায়, জি বেড়ে যায়, তখন এটাকে বলা হয় এক্সপানশনারি ফিসকাল পলিসি। মানে এটা এক্সপান্ড করে দেওয়া হলো, মানে খরচের পরিমাণ বেড়ে গেল, ট্যাক্সের পরিমাণ কমে গেল। এখন ট্যাক্সের পরিমাণ কমে গেল, তাইলে কি হলো, গভর্নমেন্ট কিন্তু ট্যাক্স না বাড়াইয়া যখন খরচ বাড়ায় তখন টাকাটা কোত্থেকে নেয়, বরোইং করে, ব্যাংক থেকে। স্থানীয় যে ব্যাংকগুলি আছে, ব্যাংক থেকে তখন লোন নেয়। লোন নিলে মানে এটা তখন ডেফিসিট বাজেট হয়ে যায়। লোন নিলে তখন কি হয়, ইন্টারেস্ট রেট বেড়ে যায়। কেন ইন্টারেস্ট রেটটা বেড়ে যায়? কারণ হলো গভর্নমেন্ট যেই হারে লোন নেয়, নেওয়ার পরে যে টাকাটা থাকে, সেই টাকাটা কিন্তু যারা বিনিয়োগকারী থাকে, ব্যবসায়ী থাকে, তাদের জন্য পর্যাপ্ত থাকে না। অর্থাৎ তাদের ক্ষেত্রে ডিমান্ড থাকে বেশি, কিন্তু ব্যাংক এত টাকা লোন দিতে পারে না। তখন ব্যাংক কি করে, ব্যাংক বলে যে ঠিক আছে, আমার কাছ থেকে যদি নিতে হয়, যেহেতু তোমরা 10 জনে আবেদন করছো, ঠিক আছে আমি এখন রেট বাড়ায় দেব, যারা আসবা তারা পাবা, কিন্তু আমি একটা নির্দিষ্ট রেটে আমি রাখতে পারবো না। এটা স্বাভাবিক, কারণ হলো যে এখানে মানি বিক্রি করা, সোজা কথা, ব্যাংকের কাজে তো হলো টাকা বিক্রি করা। টাকা বিক্রি করবে তো সে ডিমান্ড এন্ড সাপ্লাই এর ভিত্তিতে। ডিমান্ড যখন বেড়ে গেছে তখন সে দাম বাড়ায় দিবে, কারণ সাপ্লাই তো সীমিত। তো কাজেই এখানে এই পলিসিটা এক্সপানশনারি পলিসি হয়, কিন্তু সেখানে যেটা হয় যে রিসেশনের পরিবর্তে যদি ইনফ্লেশন হয়, অর্থাৎ জিনিসের দাম বেড়ে গেছে কিন্তু ট্যাক্স অপরিবর্তিত আছে, গভর্নমেন্টের খরচ কমে গেছে, গভর্নমেন্টের খরচ কমে গেছে, সারপ্লাস বাজেট, তখন কি হয়, তখন ইনফ্লেশনটা ডিক্রিজ করলে আমার গভর্নমেন্টের আগে 200 কোটি টাকা দিয়ে যে কাজ করতে পারতো, এখন 82 কোটি টাকা বেশি লাগতেছে, অথবা 82 কোটি টাকার কাজ কম করতে হচ্ছে। ট্যাক্স উঠালে 200, এই 200 কোটি টাকা দিয়ে মাত্র 18 কোটি বা 118 বিলিয়ন। কারণ হলো আগে কম ছিল, এটার দাম বেড়ে গেছে, সুতরাং গভর্নমেন্টের কস্ট বেড়ে গেছে। কস্ট বেড়ে যাওয়ার কারণে বাজেটে 200 বিলিয়ন রাখলেও ইনফ্লেশনের কারণে সেটা কমে, টাকার মূল্য কমে 118-তে চলে আসছে। সুতরাং এই ক্ষেত্রে সারপ্লাস গভর্নমেন্টকে কন্ট্রাকশনে যেতে হয়, মানে সংকোচন, মুদ্রা সংকোচন বা রাজস্ব সংকোচন নীতি দিতে হয়। তখন আসলে গভর্নমেন্ট কি করতে হয়, ট্যাক্স কমায় দিতে হয়, কারণ ব্যালেন্স বাজেটের দিকে যাইতে হলে তখন ট্যাক্সটা কিন্তু কমায় দিতে হবে, নাহলে ব্যালেন্স বাজেট আর থাকবে না। তো এই যে এক্সপানশনারি এবং কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি, এই জিনিসগুলি এখানে ব্যাখ্যা করে বলা আছে। এখানে এগ্রিগেট ডিমান্ড কার, আমাদের প্রশ্ন হচ্ছে আলটিমেটলি গভর্নমেন্টের খরচের সাথে ডিমান্ড এবং সাপ্লাই এর একটা সংযোগ তৈরি হয়ে যায়, এবং এগ্রিগেট ডিমান্ড কার্ভটা যখন এক্সপানশন হয় তখন এটা রাইটওয়ার্ড বা ডান দিকে যায়, আর যখন
কন্ট্রাকশন হয় তখন এটা বাম দিকে যায়, ঠিক আছে, বাম দিকে যায়, এটা খেয়াল রাখতে হবে। এখন কোন কোন সময় আমাদের ফিসক্যাল পলিসি ওপেন ইকোনমিতে আমরা ইচ্ছা করলেও যে সমস্যা তৈরি হয়, ডিসিশন হলো অথবা এক্সপানশনটা খুব স্লো হলো অথবা ডিপ্রেশন তৈরি হলো, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কখনো কখনো এক্সপোর্ট এবং ইম্পোর্টের ব্যবধান, এটা কিন্তু আমাদের যেটাকে আমরা ট্রেড ব্যালেন্স বলি, আমরা যদি ট্রেড রিলেটেড স্ট্যাটিস্টিক্স দেখি তাহলে কোন দেশের সাথে আমাদের কত টাকার বাণিজ্য হচ্ছে এবং ওই বেশি যে দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক কারণে সমস্যার সৃষ্টি হয়, তাহলে আমাদের এক্সপোর্ট কমে গেলে আমরা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হই। এখানে সরকারের কিন্তু ঠিক মতো শুনতে পাচ্ছি না, একটু যদি কথা ঠিক মতো শুনতে পাচ্ছি না স্যার, আজান হচ্ছে তো। তাহলে কি একটু 1 মিনিটের একটা যদি ব্রেক দিতেন, জাস্ট 1 মিনিট। আচ্ছা ঠিক আছে। দেখি কি খাওয়াবে আমার এটা গো। শুরু করতে পারেন। আমরা শুরু করতে পারি। এখানে বলা হচ্ছে আসলে নেট এক্সপোর্ট ইফেক্টটা হয়, অর্থাৎ আমরা আসলে যা আমদানি করি এবং যা রপ্তানি করি এটা হচ্ছে নেট এক্সপোর্ট ইফেক্ট, যেটাকে অ্যাকশন দ্বারা বোঝানো হয়। কোনো সময় এরকম হয় যে আমাদের সাথে হয়তো ইরানের একটা সম্পর্ক আছে, এখন ইরান অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে পড়ে গেল, অথবা এই যে কোভিড এর কারণে মানে ইউরোপিয়ান কান্ট্রিগুলি অনেকগুলি অর্ডার আমাদের বাতিল করে দেওয়া হলো, অথবা আমাদের পণ্য বিদেশে রপ্তানি হতো, দুই একজন রপ্তানিকারকের অসাধুতার কারণে দেখা গেল যে আমাদের প্রক্রিয়াজাত মৎস্য এইটা উপরে তারা স্টাডি করে দেখা গেছে ব্যাকটেরিয়া বা অথবা অন্য কোনো গলদ পাওয়া গেছে, তখন তারা হঠাৎ করে
এটা সাময়িকভাবে বন্ধ করে দিল। কিছুদিন আগে আমাদের ইউকেতে আমাদের বাণিজ্যিক চার্টার বিমানগুলির যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। এরকম, তবে আমাদের একটা সুবিধা আছে, যে সুবিধাটা অনেক ডেভেলপিং কান্ট্রি নাই, যেটা হলো আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অথবা আমাদের যে রিমিটেন্সের কারণে কিন্তু আমরা এই নেট এক্সপোর্ট ইফেক্টের থেকে আমরা কিছুটা হলো পরিত্রাণ পাই। আমাদের এখন $40 বিলিয়ন আমাদের রিজার্ভে আছে, যেটা সর্বোচ্চ বাংলাদেশের ইতিহাসে। এইটা আসলে একটা অল্টারনেটিভ সুযোগ। এই জায়গাটা আমাদেরকে গভর্নমেন্টকে চিন্তা করতে হবে যে আমার ফরেন কারেন্সি যে সোর্স গুলি আছে এর মধ্যে একটা বড় সুযোগ হচ্ছে রেমিটেন্স। আমার এক্সপোর্টের মধ্যে আবার আরএমজি হচ্ছে হাইয়েস্ট, তারপরে আমার নন ট্রেডিশনাল আইটেমস আছে, আমার ট্যানারি আছে, ইত্যাদি ইত্যাদি, আমার স্ট্রিম আছে, এরকম। তো আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কোথা থেকে কোন জায়গা থেকে সুযোগটা নেব। এই জন্য কিছু কৌশলগত পরিকল্পনা দরকার। এখন বলা হচ্ছে স্ট্র্যাটেজি অ্যাডাপ্ট করতে হয় ফিসক্যাল পলিসি। এখন আমরা দুটো পলিসি এখানে পাই। ফিসক্যাল পলিসিতে দুই ধরনের নীতি বা কৌশল আমরা অবলম্বন করতে পারি। একটাকে বলা হয় সম্প্রসারণ রাজস্ব নীতি, আর একটা হলো সংকোচন রাজস্ব নীতি। এটাকে আমরা বাংলায় এটা বললো, ইংরেজিতে বলি আমরা এক্সপানশন, যেটা সম্প্রসারিত বা প্রসারিত রাজস্ব নীতি, আর হচ্ছে কন্ট্রাকশন বা সংকুচিত রাজস্ব নীতি। এটা সব প্রসারিত বলতে এটা ইজিলি বোঝা যায় যে গভর্নমেন্টের ব্যয় বাড়বে, আর সংকোচন মানে হলো গভর্নমেন্টের ব্যয় কমবে, ট্যাক্স বাড়বে। এটা এখানে আমরা অ্যারো চিহ্ন দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এখন এই পলিসিটা কিন্তু আবার সরকার ডিসক্রিশনারি এবং নন ডিসক্রিশনারি দুইটা ভাগে ভাগ করেছে। এই পলিসিটা কিন্তু সব সময় যে আসলে ইচ্ছা করলেই করা যায় সবকিছু, এটাও সম্ভব না। আমি পরিকল্পিত উপায়ে ট্যাক্স বাড়াবো বা গভর্নমেন্টের ব্যয় বাড়াবো বা কমাবো, এইটা ইকোনমিক সিচুয়েশনের উপর নির্ভর করে। কারণ হলো সংসদ যখন একটা জিনিস অনুমোদন করে দেয়, রাষ্ট্রপতি সেই ফাইন্যান্স বিলে যখন অনুমোদন দেয়, তখন সেটা আইনে পরিণত হয়ে যায়। বাট তারপরও আমরা যে সাপ্লিমেন্টারি বাজেট অথবা রিভাইজ বাজেট, এরকম বিভিন্ন রকম বাজেট নাম দিয়ে পরবর্তীতে সংসদ থেকে অনুমোদন করা হয়। এইটা নর্মালি আসলে অনেকেই বলে যে এটা বাজেটের ভালো বাজেটের কোনো কোয়ালিটি না, অর্থাৎ ইটস নট এ কোয়ালিটেটিভ বাজেট। কারণ যে বাজেটে আমি করলাম একরকম আর বছরের শেষে খরচ হয়ে গেল আরেক রকম, আমি বাজেট করলাম 100 টাকা, বছরের পরে খরচ হয়ে গেল 200 টাকা, তাইলে আমার এটা কি কোয়ালিটি বাজেট হলো বা 150 টাকা হয়ে গেল? তাহলে এখানে অনেক ব্যবধান হয়ে যায়। বা এটা না হওয়ার জন্য ডিসক্রিশনটা যত কম ব্যবহার করা যায়, অর্থাৎ নন ডিসক্রিশনারি পলিসিটা যতটা থাকে তত কিন্তু ভালো। হ্যাঁ, নন ডিসক্রিশন অর্থ হলো যে একটা এফিশিয়েন্ট বাজেট তৈরি করে দেওয়া। হ্যাঁ, এখানে ডিসক্রিশনারি ফিসক্যাল পলিসির একটা উদাহরণ দেওয়া হচ্ছে ডেলিভারেট ইউজ অফ গভর্নমেন্ট স্পেন্ডিং অর ট্যাক্স। এটা এই ডিসক্রিশনটা কিন্তু পার্লামেন্ট, এটা সাপ্লিমেন্টারি বাজেট বা রিভাইজ বাজেট যে আকারেই সংসদে যাক না কেন, যদি ব্যবধানটা বেশি হয় বা খরচটা একেবারে কম হয়, খরচ কম হওয়াটাও কিন্তু ইনএফিসিয়েন্সি বা ডিসক্রিশনারি বাজেটের
ফিসকাল পলিসির একটা অংশ, তা আমি ট্যাক্স আদায় করতে পারলাম না, আমি খরচও করলাম কম, তাহলে আমি বাজেট দিলাম বড়, দেওয়ার সময় অনেক বড় ধরনের মানে ডাকডোল পিটাই আমি বললাম যে 10 লক্ষ কোটি টাকার বাজেট আমি দিলাম এবছর, অনেক উন্নয়ন হবে, দেশের মানুষ আর কোন রকমের গরিব থাকবে না, দেশে উন্নয়নমূলক কাজে সয়লাভ হয়ে যাবে। কিন্তু আলটিমেটলি দেখা গেল যে খরচ হয়েছে 3 লক্ষ কোটি টাকা। মানে এই যে মাত্র 30% বা 40% বা 60% খরচ হয়, তার মানে বিশাল অঙ্কের আনস্পেন্ডিং অ্যামাউন্ট থেকে যায়। হ্যাঁ, আর নন ডিসক্রিশনারিতে বলা হয়েছে যে মার্কেটের একটা কিন্তু ফোর্স কাজ করে, যেখানে কিছু অটোমেটিক স্টেবিলাইজার থাকে। এটা অটোমেটিক স্টেবিলাইজার বলতে মার্কেট আসলে কিভাবে চলবে, কিভাবে ইয়ে করবে, এইটা অনেকটা মার্কেট নিজেরাই ঠিক করে নেয়। বাট এই জায়গাটায় কিছু কিছু জায়গায় বলা হচ্ছে গভর্নমেন্টকে সিদ্ধান্ত নিতে হয়, যেগুলি গভর্নমেন্ট আসলে সহসা পরিবর্তন করা উচিত না। যেমন মানুষের কল্যাণের জন্য যেটা ইয়ে করা, যেমন খাদ্যের যোগান দেওয়া, আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স আমাদের দেশে নাই যদিও, যদি কেউ আনএমপ্লয়েড থাকে তাহলে তাকে ইন্স্যুরেন্স বা সোশ্যাল বেনিফিট গুলি দেওয়া। 1 মিনিট, আমি একটা জরুরি টেলিফোন ধরে। হ্যালো, হ্যাঁ কিসের? হ্যাঁ, কিছু কি শোনা যায়?
স্যারের মনে হয় একটা কল আসছে আর কি, স্যার কল অ্যাটেন্ড করতে গেছে। তার ফোনে কথা বলতেছেন। ও স্লাইড কিন্তু দুইটা স্লাইড আগায় গেছে তো ওই জন্য। আপনি মিউট করে দেখাচ্ছেন আগে। স্লাইড কিন্তু আগাচ্ছে, এই জন্য বলতেছি স্লাইড কিন্তু আগা ও যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি মিউট করে রাখছি, সরি। জি স্যার। ফিজিক্যাল পলিসি ইনস্ট্রুমেন্ট আমি তো অলরেডি বলে ফেলছি এখানে। জি স্যার, আমরা শুনতে পাইনি আসলে, স্লাইড আগায় যাচ্ছে দেখতেছি কিন্তু কিছু শুনতেছি না স্যার। হ্যাঁ হ্যাঁ, অটোমেটিক স্টেবিলাইজারের কথা যেটা বলছিলাম সেটা হলো যে সাইক্লিক্যাল, এখানে ফ্লাকচুয়েশন যেটা হয় এটাকে অ্যাড্রেস করার জন্য এটা অটোমেটিক্যালি মার্কেট ফোর্স এটাকে ঠিক করে নেয়। যেমন কারো যদি আয় বেড়ে যায় তার উপরে ট্যাক্স বেড়ে যাবে, তারপরে যদি আনএমপ্লয়মেন্ট বেড়ে যায় তো অটোমেটিক্যালি সে ইন্স্যুরেন্সের, আমাদের দেশে নাই বাট অনেক দেশে আছে যে আনএমপ্লয়মেন্ট যতদিন থাকবে একজন, এখন আনএমপ্লয়মেন্ট কিন্তু সবার জন্য না, একজন প্রফেশনাল, একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, একজন কস্ট অ্যাকাউন্টেন্ট, এই সমস্ত যারা দেশের মানে ইকোনমিতে কন্ট্রিবিউট করার মতো দক্ষতা সম্পন্ন পেশাভিত্তিক কর্মী বা বাহিনী, এদের ক্ষেত্রে বিজ্ঞানী। তো আর হলো সোশ্যাল সেফটি নেটের মধ্যে আছে যারা ভাতাভোগী, বিভিন্ন রকম অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, তারপরে বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা ইত্যাদি ইত্যাদি। এগুলি যদি দেওয়া হয় তাহলে হয় কি, বলা হচ্ছে যে মার্কেট ফোর্স এটাকে কিন্তু স্টেবিলাইজ করে ফেলে। আর ডিসক্রিশনারি পলিসির ক্ষেত্রে বলা হচ্ছে যে এখানে এই কি ধরনের ব্যবস্থা নেবে, ইনস্ট্রুমেন্ট বলতে এখানে ব্যবস্থাটা কি নেবে। এখানে পাবলিক ওয়ার্কস গুলি কমানো বা বাড়ানো যায়। তারপরে এমপ্লয়মেন্টও কিন্তু কখনো কখনো এমপ্লয়মেন্ট, আমি যেই কথাটা বলছিলাম যে বর্তমান সরকার কিন্তু ঘরে ঘরে চাকরি দেওয়া হবে এরকম কথা বলেছিল, তাদের ম্যানিফেস্টোতে ছিল এবং তারা শুরুও করেছিল। ওইটাই বলতেছিলাম যে আপনাদের মধ্যে কেউ এরকম চাকরি করে কিনা বা পাইছে কিনা বা বেতন পায় কিনা আমি জানি না, যদিও আমার ফ্যামিলিতে এরকম কারো দরকার হয় নাই, বাট ইট ওয়াজ এ প্রজেক্ট যে প্রত্যেক ঘরে ঘরে চাকরি দেওয়া বা বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করা, এটা একটা। তারপরে হলো বেরি ট্যাক্স রেট। ট্যাক্স রেটটা আসলে একেবারে সবার জন্য একরকম না করে ক্ষুদ্র কোম্পানির জন্য একরকম, এসএমইর জন্য একরকম, কর্পোরেট গুলির জন্য আরেক রকম, পার্টনারশিপের জন্য আরেক রকম, এরকম বিভিন্ন রকমের করা। তাহলে হয় কি, এখানে অসঙ্গতিগুলি দূর হয় এবং যে পরিমাণ বিনিয়োগ করে তার উপরে সেই হারে মুনাফার বিষয়টা খেয়াল রেখে ট্যাক্স ইম্পোজ করে। এখন আমরা অটোমেটিক স্টেবিলাইজার সম্পর্কে একটু দেখতে চাই যে আসলে কিভাবে অটোমেটিক স্টেবিলাইজার যে বলতেছে এটা কিভাবে আসলে কাজ করে। এটা একটা ইন্টারেস্টিং বিষয়। এখানে বলা হচ্ছে অটোমেটিক স্টেবিলাইজেশনটা হয় এরকম, ডিউ টু ইনকাম ট্যাক্স সিস্টেম, ট্যাক্স রেভিনিউ চেঞ্জেস ইন ডিরেকশন দ্যাট হেল্পস টু স্টেবিলাইজ দ্য ইকোনমি। অর্থাৎ এটা আসলে ট্যাক্স সিস্টেমটার মাধ্যমে স্টেবিলাইজেশনটা হয়। বলা হচ্ছে রেভিনিউ, ট্যাক্স রেভিনিউ ডিরেকশনটা ইকোনমিটাকে চালিত করে। সাপোজ দ্য ইকোনমি ইজ ইন রিসেশন, এখন ধরে নিলাম আমাদের মন্দাভাব চলতেছে, ঠিক আছে? ইকোনমি মন্দাভাব চললে কি হবে, গুডস এন্ড সার্ভিস কম প্রোডাকশন হবে, কনজাম্পশনও কমে যাবে, তার মানে আমার রিয়েল জিডিপি কিন্তু নিচের দিকে যাবে, তাই না? জিডিপি তো হচ্ছে এক বছরের পণ্য সেবা কর্মের যোগফলের সমষ্টি, সুতরাং জিডিপি আমার নিচের দিকে যাবে। জিডিপি যদি নিচের দিকে যায় তাহলে কি হবে, অর্থাৎ মানুষ যদি কম কেনাকাটা করে ব্যাট কম আদায় হবে না নাকি? মানুষ যদি সার্ভিস কম নেয় সরকার থেকে তখন সার্ভিসের ফি কমে যাবে না? জি স্যার। আচ্ছা, আবার
গভর্নমেন্ট যখন দেখে যে ট্যাক্স কালেকশন কমে গেছে, তখন গভর্নমেন্ট আসলে যেটা করে, গভর্নমেন্ট স্পেন্ডিং বাড়ায় দিতে হয়, অর্থাৎ ট্যাক্স যা আছে স্পেন্ডিংটা বাড়িয়ে দিতে হয়। এই কাজটা যদি করে তাহলে সেখানে একটা ডেফিসিট বাজেট হয়। ডেফিসিট বাজেট হলে এখানে গভর্নমেন্ট পেমেন্টটা বেড়ে যায়, এবং এখানে আমরা একটা কার্ভ দেখতে পাচ্ছি যে এগ্রিগেট ডিমান্ড কার্ভটা রিসেশন হলে এটা লেফট ওয়ার্ড হয়, বাম দিকে চলে আসে। এই যে এখানে ওয়াইআর রিসেশন, রিসেশন হলে ডিমান্ডটা কমে যায়, কোয়ান্টিটিও কমে যায়, মূল্যও কমে যায়। এখানে ইকুইলিব্রিয়াম পয়েন্টটাও নিচের দিকে চলে আসে, এখান থেকে এখানে চলে আসে। তো এখন যদি গভর্নমেন্ট স্পেন্ডিং বাড়ায় তাহলে এই রিসেশন থেকে উত্তরণের সুযোগ থাকে, এবং এটা একটা অটোমেটিক স্টেবিলাইজারের মতো কাজ করে। কারণ হলো অটোমেটিক্যালি অন্য জিনিসগুলি তখন ইকোনমিতে কন্ট্রিবিউট করলে আবার জিডিপি উপরের দিকে উঠে চলে আসে। স্যার এখানে এডি বলতে আমরা কি বুঝতেছি স্যার? এখানে আমাদেরকে পরীক্ষার জন্য মনে রাখতে হবে যে সরকার এই এডিটা মানে কি? এডি 1 যে এডি রেখাটা সাইকেলে কি ধরনের অর্থনৈতিক বা ফিসক্যাল পলিসি মেজার গ্রহণ করবে, এডিটা কি? এডি বলে আমি কি বুঝবো? যাই হোক, ওইগুলির জন্য দরকার আর এমনি জানার জন্য দরকার। তারপরে ইকোনমি হ্যাজ ইনফ্লেশনারি গ্যাপ, এরকম যদি হয় তাহলে কি হবে, অর্থাৎ এখানে এগ্রিগেট ডিমান্ড কার্ভটা উপর দিকে চলে যাবে, কিন্তু সাপ্লাই বাড়বে না, ডিমান্ড বাড়বে, বাট মানুষের ক্রয় ক্ষমতা কমে যাবে। অর্থাৎ এখানে ক্রয় ক্ষমতা কমে গেলে যে স্পেন্ডিংটা কমে যাবে, স্পেন্ডিং ইজ লেস দ্যান ট্যাক্স, তার মানে হচ্ছে এখানে ইনফ্লেশনারি গ্যাপটা তৈরি হবে। এখন এই জন্য কেনসিয়ানের কথা হলো, যদি এরকম অবস্থা হয় তাহলে ইকোনমিটাকে ব্যালেন্স করতে হবে। অর্থাৎ এই যে ইকোনমিক সাইকেল বা বিজনেস সাইকেল একবার নিচের দিকে নামলো, একবার উপরের দিকে উঠলো, একবার পিকে গেল, আবার ডিপ্রেশনের দিকে, আবার রিসেশনের দিকে, এরকম যদি হয়, ধরেন এই জায়গাটা হলো এক্সপানশন, এক্সপানশন থেকে এখানে পিকে গেল, পিকে থেকে আবার ট্রাও মানে একদম মানে নিচে নেমে চলে আসা, অর্থাৎ তলানিতে যাওয়া। ট্রাউর বাংলা হলো তলানিতে যাওয়া। তলানি থেকে আবার এটাকে উঠাইতে হয়, কে উঠায়? গভর্নমেন্টকে উঠাইতে হয়। এখন এই যে বিজনেস সাইকেলটা এখানে দেখানো হয়েছে, যে বিজনেস সাইকেলটা রিসেশন হলে লোয়ার ট্যাক্স এন্ড ডেফিসিট বাজেট, আর যদি ইনফ্লেশন রাইজ করে তাহলে ট্যাক্স বাড়বে এবং সারপ্লাস বাজেট হবে। তাহলে আমরা সারপ্লাস বাজেট কখন করব, ডেফিসিট বাজেট কখন করব, এটা বোঝা যায়। যখন রিসেশনের অবস্থার মতো থাকবে তখন আমরা দ্রুত ডেফিসিট বাজেটের দিকে যাব। এখন এই জন্য বলা হচ্ছে ব্যালেন্স দ্য ইকোনমি ওভার দ্য কোর্স অফ বিজনেস সাইকেল। এখানে বলা হচ্ছে ইভেন ইফ দ্য জবস আর ডিগিং হোল এন্ড ফিলিং দেম আপ, তারপরও মানুষকে দিয়া কাজ করাইয়া তার হাতে টাকা দিতে হবে। যে গর্ত করলো সকালবেলা বিকালবেলা এটা পুরাইলো, মানে কোনো না কোনো ভাবে আমাদেরকে মানুষের কাছে টাকা দিয়ে কনজাম্পশন বাড়াইতে হবে, তার এমপ্লয়মেন্ট সৃষ্টি করতে হবে। এখন আমরা ডেফিসিট ফাইন্যান্সিং, এটা পরীক্ষা থাকে অনেক সময়, যে ডেফিসিট বাজেট কিভাবে ফাইন্যান্সিংটা করা হয়, এগুলি আমার মনে হয় আলোচনা করার দরকার নাই। ওগুলি ইতে আছে, বইতে আছে। এখানে
আমরা একটা জিনিস শুধু বলতে চাই, হোয়াট ইজ দ্য ক্রাউডিং আউট ইফেক্ট। এটা অনেক সময় পরীক্ষা থাকে বা এটা শর্ট নোট আকারে ক্রাউডিং আউট ইফেক্ট। এখন ক্রাউডিং আউট ইফেক্টটা হচ্ছে কি, এটা এখানে তো গভর্নমেন্ট আমরা বলছি যে আইদার কন্ট্রাকশন অথবা এক্সপানশন, হয় সম্প্রসারণ অথবা সংকোচন, যে কোনো একটা রাজস্ব নীতি অনুসরণ করে। এই রাজস্ব নীতি অনুসরণ করতে গেলে কিন্তু যেটা হয় সেটা হলো গভর্নমেন্টের মার্কেটে, যেটা যদি হয় সম্প্রসারণ নীতি, তখন কিন্তু গভর্নমেন্টের খরচ বেড়ে যায়। খরচ বেড়ে গেলে সরকার ট্যাক্সের চেয়ে বেশি টাকা খরচ করতে হলে ব্যাংক থেকে লোন নিতে হয়। ব্যাংক থেকে লোন নিলে বেসরকারি ইনভেস্টররা যারা আছে, ছোট ছোট এসএমই সেক্টরে যারা আছে বা সোল ট্রেডারশিপ ব্যবসার মধ্যে যারা আছে, তারা যখন লোন নিতে ব্যাংকে যায় তখন তারা লোন পায় না। এই যে লোনের জন্য তখন একটা, যেটাকে বলা হয় ক্রাউডিং, অর্থাৎ মানে এক ধরনের মার্কেটে, লোন মার্কেটে বা বরোয়িং মার্কেটে অথবা ল্যান্ডিং মার্কেটে এক ধরনের ক্রাইসিস তৈরি হয়। এখন এই ক্রাইসিসটার এই কনসেপ্টটাকে বলা হয় ক্রাউডিং আউট ইফেক্ট। যখন গভর্নমেন্ট ডেফিসিট ফাইন্যান্সিং এর জন্য ব্যাংক থেকে প্রচুর পরিমাণ বরোয়িং করে, কিন্তু ব্যাংকের লিকুইডিটি কমে যায়, প্রাইভেট সেক্টরে লোন দিতে পারে না, তখন এই অবস্থাটাকে বলা হয় আসলে ক্রাউডিং আউট ইফেক্ট। এই কারণে বলা হয় যে ক্রাউডিং আউট ইফেক্টের মূল ইমপ্লিকেশনসটা হচ্ছে এটা ফিসক্যাল পলিসিটা লেস ইফেক্টিভ হয়। হ্যাঁ, এখানে ইনভেস্টমেন্ট ডিক্রিজ করে, ট্যাক্স বাইরে যায়। তারপরে হলো এগ্রিগেট ডিমান্ড কার্ভটা, যেহেতু বেসরকারি খাতে উৎপাদন কমে যায়, তাহলে সাপ্লাইও কমে যাবে। ডিমান্ড বেড়ে গেল কিন্তু সাপ্লাই সেই পরিমাণ হলো না, অথবা যেটাকে আমরা বলি লস অফ ইনভেস্টমেন্ট, যেটা আয়, ওই যে আমরা সার্কুলার ফ্লো অফ ইনকাম আমরা দেখাচ্ছিলাম, সি প্লাস আই প্লাস ডি, আমরা যে এই যে কতগুলি কনজাম্পশন প্লাস ইনভেস্টমেন্ট প্লাস ট্যাক্স, এই জিনিসগুলি তখন প্রত্যেকটার মধ্যেই একটা প্রভাব পড়ে, ইনফ্লুয়েন্স পড়ে। আর এইটার থেকে রক্ষা পাওয়ার পথ কি, হাউ ক্যান, এটা কিভাবে ঘটে, and how to avoid the crowding out effect, এটা খুব ইম্পর্টেন্ট। how to avoid the crowding out effect, how it happened and how to recover it। বলা হচ্ছে এটা increase in D that will shift the AD curve to the right। একদিকে ডিমান্ড কার্ভকে বাড়াতে দিতে, গভর্নমেন্ট স্পেন্ডিং বাড়াইতে হবে। তারপরে হলো ইনক্রিজ করতে হবে, ইনক্রিজ গভর্নমেন্ট বরোইং ইন দ্য মার্কেট ফর সেভিংস রেজেস দ্য ইন্টারেস্ট রেট। এখন এটার কারণেও কিন্তু ক্রাউডিং আউট তৈরি হতে পারে, কারণ ওই যে ইন্টারেস্ট রেটটা বেড়ে যায়, ইন্টারেস্ট সেভিংস ইন্টারেস্ট রেট যখন বেড়ে যায় তখন মানে লিকুইডিটি ক্রাইসিস হলে কি হয়, ব্যাংক মানুষকে, যদি সরকার কন্ট্রোল না করে, কন্ট্রোল ইকোনমি যদি না হয়, তাহলে কি করে, লিকুইডিটি কমে গেলে তখন মানুষ, এই যে এখন টেলিফোন করে মার্চেন্ট ব্যাংকগুলি, সরকারি ব্যাংক ছাড়া, ওরা বলে যে আপনি 3 মাসে এত, 6 মাসে এত, 1 বছরে এত টাকা লাভ পাবেন, আপনি আমাদের কাছে টাকা জমা রাখুন। একটা হায়ার ওয়াই এন্ড হায়ার পি, এটাতে কি বলতে? তো সেভিংস রেট যখন বেড়ে যায় তখন অটোমেটিক্যালি ব্যাংক কিন্তু কম সেভিংস রেটের চেয়ে কমে লোন দিতে পারে না।
সুতরাং তখন ক্রাউডিংটা তৈরি হয়। এখন এটা থেকে উত্তরণের পথটা কি? এটা উত্তরণের পথের একটা ইয়ে হচ্ছে, বটম লাইন হচ্ছে, get the supply of financial capital to shift rightward at the same time as when expansionary fiscal policy occurs. হ্যাঁ, এইটার সাথে কি করতে হবে? মনিটারি এক্সপানশনারি পলিসি নিতে হবে, প্রাইভেট সেভিংস বাড়াইতে হবে, ফরেন ক্যাপিটাল আমাদের দেশের দিকে আনতে হবে। এটা এফডিআই ফর্মে হোক অথবা অন্য কোনো উপায়তে হোক, এটা আনতে হবে, না হলে কোনো উপায় নেই। আর এটা খুব সোজা হিসাব। আমার কাছে যদি টাকা না থাকে, তাহলে আমি কোথাও থেকে না কোথাও থেকে তো টাকা আনতে হবে ক্রাউডিং আউট থেকে রক্ষা পাওয়ার জন্য। হয় যারা সেভ করছে তাদের কাছ থেকে আনতে হবে, অথবা বিদেশ থেকে আনতে হবে, অথবা টাকা ছাপাইতে হবে। এক্সপানশনারি মনিটারি পলিসি, এখন এক্সপানশনারি মনিটারি পলিসিটা যদি আর কোনো উপায় না থাকে, তাহলে সরকার টাকা ছাপাইতে হবে। তো সেটা অবশ্য খুব কমই করা হয়, কারণ গভর্নমেন্টের আরেকটা মেকানিজম আছে যে সরকারি এবং মার্চেন্ট এবং নন মার্চেন্ট ব্যাংকগুলি, ইন্স্যুরেন্স কোম্পানিগুলি একটা পার্সেন্টেজ বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ আকারে রাখে। যদি 25% রিজার্ভ রাখতে হয়, তাহলে সেক্ষেত্রে গভর্নমেন্ট ইচ্ছা করলে এটাতে কমাইয়া 20% করে। 20% করলে কয়েক হাজার কোটি টাকা আবার তারা ফেরত পাইয়া মার্কেটে আইনা ছেড়ে দিতে পারে। এটা হলো এক্সপানশনারি মনিটারি পলিসি। এখন এটা আমাদের লাস্ট স্লাইড, যে ফিসক্যাল পলিসি কতগুলি ডাউন সাইড আছে, খারাপ দিক আছে। খারাপ দিক বলতে মানে এখানে আসলে আমি যে কথাটা শুরু করছিলাম, যে এফিসিয়েন্সি এন্ড ট্রান্সপারেন্সি যদি না থাকে, তাহলে এফিসিয়েন্সি নির্ভর করে যে দক্ষভাবে কাজটা করতে পারলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু সে দিতে পারবে। অর্থাৎ একটা দক্ষভাবে যদি কেউ কোনো পরীক্ষায় অংশগ্রহণ করে, তাহলে সে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কোনো না কোনো ভাবে কিছু হলেও লিখতে পারবে। আর যদি দক্ষতা না থাকে, অর্থাৎ ভেতরে কিছু না থাকে, ক্যাপাসিটি না থাকে, ক্যাপাবিলিটি না থাকে, তাহলে কিন্তু পারবে না। সেজন্য বলা হচ্ছে এখানে ডাটা ল্যাগ, অর্থাৎ যেই কাজগুলি করা হয়, এই কাজগুলি সঠিকভাবে সম্পাদন করার পরে ওখান থেকে যে তথ্য উপাত্তগুলি সঠিকভাবে রাখতে হবে, এবং সেই ডাটাগুলি কিভাবে ইউজ করতে হবে সেটাও জানতে হবে, কারা কারা ইউজার সেটা জানতে হবে। এইটা অনেক সময় আমাদের একটা দুর্বল দিক, যে আমরা ট্যাক্স ভ্যাট আদায় করি অথবা রাজস্ব ব্যয়গুলি করি, কিন্তু এইখানে যদি আমি ঠিক মতো, এখন অবশ্য অনেকটা ডিজিটালাইজ হয়ে যাওয়ার কারণে গভর্নমেন্টের সিস্টেমের মধ্যে অনেক পরিবর্তন আসছে, অনেক গুণগত পরিবর্তন আসছে, যার কারণে এখন বিভিন্ন রকমের গ্রাফ, চার্ট, তারপরে স্ট্যাটিস্টিক্যাল ডাটা দিয়ে এটা খুব সুন্দর করে উপস্থাপন করা। তারপরও এটার কোনো শেষ নাই, আরো কত সুন্দর করে করা যায়। বাজেট আগে বই একটা ছাপা হইতো, এখন বাজেটের বইয়ের মধ্যে অনেক রকমের ইলাস্ট্রেশন, বাজেট স্কেচের মধ্যেও থাকে, এখন ডিজিটালি উপস্থাপন করা। তারপরে হচ্ছে অনেক সময় ধীরে চলো নীতির একটা ইয়ে থাকে, যে ওয়েট এন্ড সি, দেখা যাক কি হয়। এরকম এটা শর্ট রানে অনেক সময় এটা ভালো, কিন্তু লং রানে এটা ভালো না। কারণ ওই যে আমি এক সময় আমাদের মন্ত্রী পরিষদ সচিবের কাছে একজন বললো, দুইজন অফিসার গেছে, বললো যে এই কাজটা করতে হবে, বলো তো কি করা যায়। তো প্রথম জন যাকে বললো, সে বললো স্যার আমাকে একটু ভাবতে দেন। আর দ্বিতীয় জন বললো স্যার এটা এইভাবে করা যায়। তো প্রথম জনে বললো যে ঠিক আছে আপনি যান, আপনি বসে বসে ভাবেন। আর দ্বিতীয় জন যে আসলো তাকে বললো যে যাও তুমি যে করে নিয়ে আসো। মানে অনেক সময় ভাবতে গেলে কিন্তু সময় কিন্তু ক্ষেপণ করা যেমন ভালো, তেমন আবার ক্ষতিরও বিষয় আছে। তো কাজেই যেরকম আমরা ওই যে জাস্টিস দিলেই জাস্টিস ডিনাইড, জাস্টিস হারিড, জাস্টিস বাড়িড, আমরা একটা কথা বলি যে দ্রুত বিচার করলে আবার কিন্তু অনেক কুফল যেরকম আছে, আবার দেরিতে বিচার করলেও কিন্তু কুফল আছে। তো এই জন্য
ওই ভাবতে ভাবতে যদি সময় চলে যায় তাহলে কিন্তু বিপদ আছে। কিছু কিছু জিনিস আছে শর্ট রান পিরিয়ডের মধ্যেই শেষ করতে হবে। সুতরাং সে কাজগুলি শর্ট রানের মধ্যে কিভাবে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়, যে কথাটা বললাম যে এই এফিসিয়েন্সি অফ ডুইং দ্য থিংস উইদিন এ শর্ট টাইম। তারপরে হলো লেজিসলেটিভ ল্যাগ, যেটা পলিটিক্যাল ইস্যু। এটা আমরা অনেক সময় বলি যে বাজেট নিয়ে আসলে সংসদে আলোচনা হয়, বাজেট বুঝে কতজন সদস্য, বাজেটের উপরে তাদের প্রশিক্ষণ কতটুকু থাকে, বাজেটের ইমপ্লিকেশনসটা কি, এটাতে যে এই সমস্ত ট্যাক্স ব্যাট বসানো হয়, এই ট্যাক্স ব্যাট যে সমস্ত পণ্যের উপরে এক্সাইজ ডিউটি, ফরেন ইম্পোর্ট এক্সপোর্টের উপরে যে সমস্ত ডিউটি গুলি বসানো হয়, বা এই সমস্ত বিষয়গুলি নিয়ে জিডিপিতে কি প্রভাব পড়বে, এগ্রিগেট ডিমান্ডের উপরে কি প্রভাব পড়বে, ভোক্তার উপরে কি প্রভাব পড়বে, সেগুলি না আলোচনা করে মাননীয় যোগাযোগ মন্ত্রী মহোদয় বলবেন কি আমার এলাকার জন্য কত টাকার বাজেট করা হয়েছে ব্রিজ, কালভার্ট এবং রাস্তা করার জন্য। আমার এলাকায় এই দৈন্যদশার কারণে মানুষ ভোগান্তিতে আছে। মানে আসলে ঠিক আছে, এইটুকু যে বলাটা অনুচিত তা না, আমি মনে করি ওইটুকু ঠিক আছে, কিন্তু তার আগে তাকে একটা পলিসি ম্যাটার্সে তাকে কন্ট্রিবিউট করতে হবে। কারণ হলো ওই সংসদ সদস্য যখন সংসদে বসে তখন শুধু তার এলাকার প্রতিনিধিত্ব করেন না, উনি সরকারের এবং রাষ্ট্রের এই দুইটা অঙ্গের কিন্তু উনি প্রতিনিধিত্ব করেন। রাষ্ট্র তাকে সংসদে আইন প্রণয়নের ক্ষমতা দিয়েছে, সরকার তাকে মনোনয়ন দিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সুযোগ দিয়েছে। সুতরাং জনগণের কাছে তার একটা ম্যান্ডেট আছে এবং রাষ্ট্রের কাছেও তার একটা ম্যান্ডেট আছে। হ্যাঁ, রাষ্ট্রে কিন্তু বসবাসকারী সমস্ত জনগণ, সে কোন মতের, কোন পথের, কোন দলের, কোন আদর্শের, সেটার চেয়ে বড় কথা হলো সে যদি এই রাষ্ট্রের নাগরিক হয় তাহলে কমন জিনিসগুলি যাতে সঠিকভাবে সবাই ন্যায়ানুগ ভাবে পায় সেটা কিন্তু দেখার দায়িত্ব হচ্ছে এই পার্লামেন্ট। সুতরাং পার্লামেন্ট ইজ নট এ কি বলবো, এটা দলীয় কোনো ফোরাম নয়, এটা দলীয় কোনো প্রতিষ্ঠান নয়, এটা হচ্ছে রাষ্ট্রের এবং সরকারের প্রতিষ্ঠান। এখানে এই অনেক সময় ফিসক্যাল পলিসি নিয়ে আলোচনার ক্ষেত্রে এটা আমি না, এটা সবাই কিন্তু সমালোচনাও করে এবং এটা বাংলাদেশ নয়, শুধু সারা বিশ্বেই কিন্তু অধিকাংশ দেশেই এই সমস্যাটা আছে। সুতরাং এই তিনটা জিনিস সবচেয়ে বেশি ফিসক্যাল পলিসির জন্য একটা ডাউন সাইড বা খারাপ দিক, বা যেটাকে আমরা বলি যে পলিসি ফর্মুলেশনের ক্ষেত্রে একটা অচলায়তন অবস্থা বিরাজ করছে। আর ওই যে যেটা বললাম যে ইফেক্ট ল্যাগ, এটা অনেক সময় নষ্ট হয়। যে টাকাটা গভর্নমেন্ট এডিপি তে দেয় অথবা রেভিনিউ খাতে যে টাকাটা খরচ করতে দেয়, এটা ম্যাক্সিমাম সময় দেখা যায় যে এটা বছরের শেষে গিয়ে টাকাগুলি খরচ করে। তার তড়িঘড়ি করে খরচ করতে গিয়ে দেখা গেল যে ওই অনেক অনিয়ম হয়ে যায়, মানে কাজ না হয়েও বিল দিয়ে দেওয়া হয়েছে, অথবা কাজ আংশিক করছে পুরা বিল দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এবং একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে যে ঠিক আছে আমি কাজটা করে দেবো, আপনি বিলটা দিয়ে দেন, কারণ এই অর্থ বছর চলে গেলে তো আগামী অর্থ বছরে আর এই টাকাটা ল্যাপস হয়ে যাবে, তখন তো আবার আমার এই টাকা পাইতে কষ্ট হবে, এবং যিনি আবার এই কাজটা করান তারও আবার একটা থাকে যে আমি যদি কাজটা কমপ্লিট না দেখাই তাহলে তো আবার আমার এই টাকা ফেরত গেলে আবার আমার উপরে একটা আসবে, বলে অদক্ষতার বিষয় চলে আসবে, তখন আমি এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। তো দিস আর অ্যাকচুয়ালি দ্য ফিসক্যাল পলিসি। আমরা আমার মনে হয় এখানে বিজনেস সাইকেলের ক্ষেত্রে আমাদের কি করণীয় থাকবে, এটা খুব ইম্পর্টেন্ট। ফিসক্যাল পলিসি আমরা কিভাবে অ্যাপ্লাই করব, এটা খুব গুরুত্বপূর্ণ। আর আমাদের সময় আছে আর কত, 15 মিনিট না আধা ঘন্টা? স্যার 18 মিনিট আছে।
18 মিনিট আছে, তাহলে আমরা আরেকটা স্লাইডে যাই। আমরা এটা কিন্তু খুব বেশি দরকার না এটা জানার জন্য আর কি, যে গভর্নমেন্টের বাজেটটা কিভাবে হয়, গভর্নমেন্টের বাজেটিং পলিসিটা কিভাবে হয় এটা জানার জন্য। এখন এখানে বাজেট বলতে বোঝানো হয় ইন জেনারেল এ ফাইন্যান্সিয়াল মিরর অফ দ্য সোসাইটিস ইকোনমি অ্যান্ড সোশ্যাল চয়েস। অর্থাৎ এটা হলো যে আসলে একটা সমাজের আয়না, যেটা দিয়ে আমাদের অর্থনৈতিক এবং সামাজিক যে পছন্দ বা অগ্রাধিকার এটা আমরা জনসম্মুখে তুলে ধরি, বা এটাকে আমরা সংখ্যাত্মক পরিকল্পনার সংখ্যাত্মক বিশ্লেষণ বলি, সংখ্যাত্মক বিবরণ বলি। এখন বাজেটের সাইজ কিন্তু আমাদের দেশে এই গত কয়েক দশকে বাড়তে বাড়তে এখন অনেক দূর পর্যন্ত চলে আসছে। যদি এটা আমার একটু পুরনো স্লাইড, এখন কয়েক লক্ষ কোটি টাকার বাজেট আমরা করি। বাজেট রিফর্ম করা হয়েছে, বাজেট রিফর্ম করে যে কাজগুলি করা হয়েছে, যে আগে ছিল ইয়ার ভিত্তিক মানে বার্ষিক বাজেট করা হতো, এখন বলা হয় মিডিয়াম টার্ম বাজেট ফ্রেমওয়ার্ক। অর্থাৎ 1 বছরের সাথে আরো 2 বছরের অগ্রিম একটা প্রজেকশন করা হয়, এস্টিমেশন করা হয়, যে ঠিক আছে আমার 2020-21 সালে এত টাকা লাগবে, 21-22 সালে কত লাগবে, এবং 22-23 সালে কত লাগবে, এবং কি কি কাজগুলি করব সেটাও কিন্তু এখানে এই করা হয়। এবং এটার সাথে মন্ত্রণালয়গুলিকেও ক্ষমতা দেওয়া হয়েছে, যে ঠিক আছে তোমাদেরকে রিসোর্স দিয়ে দেওয়া হবে, তোমার এত টাকার দরকার, তোমাকে এই টাকাটা দিয়ে দেব, তুমি এর মধ্য থেকে উন্নয়নমূলক কাজ করবা এত %, আর অনুন্নয়নমূলক কাজ করবে, বেতন ভাতা, ঘর ভাড়া, অন্যান্য জিনিসগুলি এইভাবে। এরপরে বলা হচ্ছে যে ট্রেডিশনাল তো এটা আমাদের দরকার নাই, এমটিবিএফ কনসেপ্টটা কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ, যে এমটিবিএফ কনসেপ্টে আমাদের দেশে এখন বাজেটটা হয়, এটা কেন? এটা আসলে এখন কিছু আদান রে বাবা, নতুন যে স্লাইডটা পড়াচ্ছেন ওইটা স্যার আসে নাই স্যার ডিসপ্লেতে আমাদের। হ্যাঁ এখানে স্ক্রিন শেয়ারে আসে নাই স্যার নতুন স্লাইডটা। নতুন মনে শেয়ারে যায় নাই না? না স্যার। এতক্ষণ দেরিতে বললে কেমনে হবে? আমরা মিডিয়াম টার্ম এক্সপেন্ডিচার বাজেটের কথা বলেছি, এগুলি জাস্ট এমনি জানার জন্য। আমাদের তো এমটিবিএফ হলো মিডিয়াম টার্ম বাজেট ফ্রেমওয়ার্ক। এমটিবিএফ মিডিয়াম টার্ম বাজেটারি ফ্রেমওয়ার্ক, এটা হচ্ছে আসলে সরকার এখন প্রত্যেকটা মন্ত্রণালয়কে ক্ষমতা দিয়েছে, যে তোমাদেরকে আমরা এই 10,000 কোটি বা 20,000 কোটি টাকা দিয়ে দিলাম, এর মধ্যে তুমি এতগুলি প্রকল্প নিতে পারবা, এতগুলি তোমার বেতন ভাতা বা অন্যান্য খাতে তুমি খরচ করতে পারবা, বাট তোমার কিছু কিছু জায়গার মধ্যে আমাদের কাছ থেকে অনুমতি নিতে হবে, আর কিছু কিছু জায়গার মধ্যে তুমি নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারবা। তোমার মন্ত্রণালয়ের মন্ত্রী এবং তোমার সচিব, তোমার মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাদের মিলে করতে পারবে। এমটিবিএফটা আসলে সুবিধা আছে, অসুবিধাও আছে, বাট সুবিধাগুলি চিন্তা করেই এমটিবিএফটা চালু করা হয়েছে। তো এখানে বলা হচ্ছে যে ম্যাক্রো ইকোনমিক ফিসকাল সাস্টেনেবিলিটিটাকে করার জন্য আমি যেটা বললাম, যে 1 বছরের সাথে আরো 2 বছর অর্থাৎ 3 বছরের প্রজেকশনটা করা হয়। তারপরে হলো যে এটা
আলটিমেটলি গভর্নমেন্টের যে পলিসি থাকে আর যে প্ল্যান থাকে, এসডিজি থাকে, অর্থাৎ গভর্নমেন্টের ভিশন যেটা বলি আমরা, 2021 সালের একটা ভিশন, 2041 সালের একটা ভিশন, 2100 সালের একটা ভিশন, 2030 সালের মধ্যে আমার এসডিজি অর্জন, 7th 5-year প্ল্যানের আমার একরকম টার্গেট আছে, আমার 8th 5-year প্ল্যান আমার প্রণয়ন করতে হবে, সেটার সাথে এগুলির সাথে অ্যালাইন করে এই বাজেটটা এখন করা। সুতরাং বাজেটের কিন্তু এখন সায়েন্টিফিক সিস্টেম অফ ডুইং বাজেট এটা অনেকটা চালু করা হয়েছে, এবং এখানে বলা হয়েছে যে অর্থ মন্ত্রণালয় সবসময় নিয়ন্ত্রণ করবে এটা না, অর্থ মন্ত্রণালয় টাকাগুলি অন্য মন্ত্রণালয়কে দিয়ে তাদেরকেই এই তাদের আর্থিক নিয়ন্ত্রণটা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে এখানে এমটিবিএফটা কি? এমটিবিএফ বলতে আমরা কি বুঝি? মিড টার্ম বাজেট ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, এখানে হোয়াট ইট ক্যান ডু, এখানে একটা কথা বলা আছে, একদিকে ফিসক্যাল ডিসিপ্লিন যে ওই উদ্দেশ্যগুলি আমরা বললাম, সেই উদ্দেশ্যগুলির কিছু অংশ বলা হচ্ছে যে এমপিডিএফ এ এখন এই উদ্দেশ্যগুলি অর্জন করা সম্ভব হবে। এখন মিডিয়াম টার্ম বাজেটের যে ইয়েটা, সেটা হলো যে আগে চিন্তা করা হয় যে এটার ইম্প্যাক্টটা কি হবে এবং এটা কি ধরনের গুডস এন্ড সার্ভিস প্রডিউস করবে এবং এটা কোন প্রক্রিয়ায় সম্পাদিত হবে এবং কি কি ইনপুট, অর্থাৎ এটা বটম আপ। এটাকে বলা হয় যে এটা আসলে থিঙ্কিংটা এরকম যে আমি আসলে কি করতে চাই, কি হতে চাই, সেখান থেকে শুরু করতে হবে আমাকে সবকিছু সাজানো। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে একটা ইন্টিগ্রেশন হয়। ইন্টিগ্রেশনটা এমটিবিএফ যেটা হলো যে এমটিবিএফ হলে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্ল্যান স্ট্র্যাটেজি, এটা এমটিবিএফ এর সাথে একটা স্পাইরাল হিসেবে কাজ করে, আবার এমটিবিএফ এর সাথে ডিটেলস অ্যানুয়াল বাজেটের একটা স্পাইরাল হিসেবে কাজ করে। এবং এখানে স্ট্র্যাটেজিক মিডিয়াম টার্ম অবজেক্টিভ থাকে, এখানে ইন্টারসেক্টর রিসোর্স ফ্রেমওয়ার্ক থাকে, এখানে রিসোর্স লিঙ্ক থাকে, এখানে ইন্টারসেক্টরাল রিসোর্স অ্যালোকেশন থাকে। অর্থাৎ এমটিবিএফ পলিসির সাথে আমার বাজেট লিঙ্কেজ করার এই 4টা উদ্দেশ্য আমার এখানে অর্জিত হয়। এখন যেটা আগে বলা হতো যে আগে বাজেটটা করা হতো মানে এই বাজেট একদিকে থাকতো, প্ল্যানটা আরেকদিকে থাকতো, মাঝখানে একটা গ্যাপ থেকে যেত। এখন এমটিবিএফ দ্বারা এই গ্যাপটাকে ফিল আপ করে দেওয়া হচ্ছে যে না, স্ট্র্যাটেজিক প্ল্যান এবং বাজেট এটার মধ্যে একটা লিঙ্ক তৈরি করে দিতে হবে। হ্যাঁ, এখানে বিভাজন থাকতে পারবে না, এটা ইনপুট বেসড বাজেট হবে, যে যাতে করে সেক্টরাল গোল এবং স্ট্র্যাটেজিক প্ল্যান আর বাজেট লিঙ্কেজ হয়। ডিফারেন্সটা আমরা এখানে দেখতে পাই যে ট্রেডিশনাল বাজেট এবং এমটিবিএফ এটা আমাদের অত দরকার নেই। এখন বাংলাদেশ কোথায় আছে এমটিবিএফ বাজেটের ইয়েতে? আমরা আসলে শুরু করছিলাম 2004 সালে এমটিবিএফ বাজেটটা, তারপরে আস্তে আস্তে আমরা মন্ত্রণালয়ের সংখ্যা বাড়াইছি। প্রথমে আমার মনে আছে আমি যখন অর্থ মন্ত্রণালয় তখন মন্ত্রী ছিল সাইফুর রহমান সাহেব। উনি বললো যে অন্য মন্ত্রণালয়গুলিকে যদি এরকম ক্ষমতা দিয়ে দেয়, এমনিতে তো অডিটের ঝামেলায় অস্থির, টাকা পয়সা ঠিক মতো খরচ করে না, তারপরে খরচ করলে ঠিক মতো জবাব দিতে পারে না, তারপরে হিসাব নিকাশ রাখতে পারে না। এই এখন যদি আমরা এই হাজার হাজার কোটি টাকা তাদেরকে দিয়ে দিই তাহলে কি হবে? তো এটা অবশ্য তখন আমরা আসলে ওয়ার্ল্ড ব্যাংক, IMF এই সমস্ত বিদেশি সংস্থার কাছে খুব
দায়বদ্ধ ছিলাম। তারা চাপ দিচ্ছিল যে না, তোমরা এমটিবিএফ পদ্ধতিতে যাও এবং ওই প্রত্যেক মন্ত্রণালয়ের সক্ষমতা তৈরি করো, যাতে করে তারা নিজেদের কাজকর্মগুলি তারা নিজেরা মনিটর করতে পারে, তারা নিজেদের মতো করে তারা প্রকল্প নিতে পারে। কারণ প্রকল্পগুলি সব অর্থ মন্ত্রণালয়ে আসে, এখানে বাছাই করে সবকিছু দেখে শুনে সাফিসিয়েন্ট রিসোর্স অ্যালোকেট করা অনেক সময় কঠিন হয়ে যায়। পরে দেখা যায় যে এটা ঠিকমতো বাস্তবায়ন করা যায় না। তো এই কারণে আস্তে আস্তে আসলে বাজেটের মিনিস্ট্রির সংখ্যা ক্রমান্বয়ে, প্রথমে আমরা 10টা নিয়েছিলাম, পরে আস্তে আস্তে বাড়ানো হলো। এরকম 59 লাইন মিনিস্ট্রি অ্যান্ড ডিভিশনে আমরা আলটিমেটলি 2010 সালের মধ্যে আমরা এই 6 বছরের মাথায় আমরা এই এমটিবিএফটাকে রোলড আউট করে দিই, অর্থাৎ চালু করে দিই। তো 2010 সালের মাথায় আমরা এই এমটিবিএফ প্রসেস চালু করে দিয়ে এখন পর্যন্ত এটা চলছে। এবং প্রত্যেকটা মিনিস্ট্রিকে বলে দেওয়া হয়েছে যে তোমার ভিশন এবং মিশন স্টেটমেন্টগুলো তুমি ডিফাইন করো, ডিফাইন করে সেটার সাথে তুমি কিন্তু প্রকল্প নাও, কাজ করো, যাই করো, তোমার অবজেক্টিভ সেট করো, টাকা খরচ করো। এগুলি যাতে এই যেমন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ভিশন হলো যে মানুষের জীবন মান উন্নয়ন করার জন্য, অর্থাৎ পিছিয়ে পড়া জনগোষ্ঠী সহ সকল ধরনের মানুষের সামাজিক জীবন মান উন্নয়ন। এখন সামাজিক জীবন বলতে কি বোঝায়? সামাজিক জীবন বলতে এখানে নিশ্চয়ই সমাজে, যেমন আমি একটা উদাহরণ দিই। আমি যখন ওই থাইল্যান্ডে কাজ করতেছিলাম ফিল্ডে, আমাদের 3 মাস গ্রামে কাজ করতে হয়েছিল ওই মাস্টার পিএইচডি প্রোগ্রামে। আমি দেখলাম যে হ্যাপিনেস ইন্ডেক্স বলে একটা কথা আছে। এটা আবার কি জিনিস? তখন ওটার মধ্যে দেখলাম যে প্রায় 22টা না 23টা প্রশ্ন আছে। হ্যাঁ, কতটা বিবাহ বিচ্ছেদ হয় এবং কতগুলি সালিশের মাধ্যমে এই বিবাহ বিচ্ছেদ কমানো যায়, ব্রেকিং ফ্যামিলির সংখ্যা কত কমানো যায়, তারপরে আজে বাজে কাঁচা মাংস, তারপরে মদ, তারপরে ওই যে জুয়া খেলা, তারপরে পারিবারিক কলহ, তারপরে জায়গা সম্পত্তি কলহ, এই সমস্ত এই জিনিসগুলি কতটা কমাইতে পারছে। এইটা ইন্টারভিউতে আমরা জনগণের কাছ থেকে তথ্য নিয়ে আমরা স্কোরিং করে একটা ইন্ডেক্স তৈরি করতাম যে ঠিক আছে, অমুক গ্রামে গেলাম বা অমুক ইউনিয়নে গেলাম, আমরা দলে দলে ভাগ হয়ে তথ্য নিয়ে এসে সন্ধ্যা রাত্রিবেলায় বসে এগুলি কম্পাইল করতাম, করে আমরা দেখতাম যে এই গ্রামের হ্যাপিনেস ইন্ডেক্সটা কত, বা এই পাড়ার হ্যাপিনেস ইন্ডেক্সটা কত, অথবা টোটাল ইউনিয়নের হ্যাপিনেস ইন্ডেক্সটা কত। তো এটাই হলো আসলে এই সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রির কাজের একটা অংশ ছিল। আমি জানি না আমাদের দেশে এখন ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত সমাজকর্মী আছে। আমরা সেই তথ্যগুলি আমরা দলিত বিভিন্ন রকমের পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়েও কাজ করছি, বিক্ষুব্ধদের নিয়েও কাজ করছি, এতিমদের নিয়েও কাজ করছি, আমরা বিধবা মুক্তিযোদ্ধা বয়স্ক ব্যক্তিদের নিয়েও কাজ করছি, আমরা প্রতিবন্ধীদের নিয়েও কাজ করছি, আমরা হরিজন দলিত সম্প্রদায়, বেদে, তারপরে হলো হিজড়া, এদের নিয়ে কাজ করছি। সুতরাং এই যে সব কিছু মিলে আসলে একটা সুখী সমাজ ব্যবস্থা তৈরি করা, হ্যাঁ, তারপরে শিশুরা যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, যে একটা হটলাইন আছে, সেই নাম্বারে এরকম করে প্রতিকার পাওয়া, ইত্যাদি ইত্যাদি। এখন প্রত্যেকটা মিনিস্ট্রিকে ভিশন এবং মিশন স্টেটমেন্ট রেডি করার জন্য বলা হয়েছে এবং সেভাবে কিন্তু তারা তৈরি করেছে এবং তারা এটা তাদের প্রত্যেক বছর একটা বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে এবং সেটার সাথে সঙ্গতি রেখে তাদের বাজেটটা তৈরি করছে। এখন যেমন একটা উদাহরণ দেওয়া হচ্ছে পাওয়ার ডিভিশন। পাওয়ার ডিভিশনের উদ্দেশ্যটা হলো কি, এনশিওর আনইন্টারাপ্টেড এন্ড কোয়ালিটি পাওয়ার সাপ্লাই।
ঠিক আছে। তারপরে হলো ইমপ্রুভমেন্ট ইন জেনারেশন, ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম। কাদের জন্য? ফর অল পিপল অফ বাংলাদেশ। এর আলোকে তাহলে মিশন স্টেটমেন্টটা তারা কি করলো এরকম, এনশিওর uninterrupted and quality power supply for all through improvement in generation, transmission and distribution system। তার মানে হলো এই মিশন স্টেটমেন্টের ভিতরে তিনটা জিনিস, কাদের জন্য, কি জন্য এবং কিভাবে, এই জিনিসটা কিন্তু চলে আসে। অর্থাৎ এইভাবেই কিন্তু এই বাজেটের সাথে এই জিনিসগুলিকে লিঙ্ক করতে হবে। বাজেটের সাথে আলটিমেটলি ইভালুয়েশন করলে যাতে এই জিনিসগুলি বের হয়ে আসে। স্ট্র্যাটেজিক এগুলি ভাগ করে দেওয়া হচ্ছে ভাবে, আমরা অত ডিটেলসে যাব না। এবং আমরা লিঙ্কিং পলিসি, প্রায়োরিটি এবং বাজেটিং, এখানে কিছু কিছু উদাহরণ দেওয়া আছে, এগুলি আপনাদের দরকার নেই। তো আমি যেটা বললাম যে আমরা একটা পার্সপেক্টিভ প্ল্যান, যেটা আমরা বলছি যে ভিশন 2021, হ্যাঁ, আমাদের একসময় মিলেনিয়াম ডেভেলপমেন্ট ছিল, এখন এটা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল না হয়ে এটা এখন এসডিজি হয়ে গেছে। আর 6 5-year প্ল্যানের জায়গায় এখন 7 5-year প্ল্যান চলতেছে। এটা আপনারা জানেন যে 5 বছর মেয়াদি হয়, 11 থেকে 15 আর 15 থেকে 21 এই। এবং সেক্টরাল প্ল্যান আছে। সেক্টরাল প্ল্যান বলতে আমরা প্রত্যেকটা সেক্টরের জন্য আলাদা আলাদা পলিসি নীতিমালা তৈরি করি এবং নীতিমালা গুলি আমরা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় তথ্য ও তথ্য জোগাড় করে আমরা সেভাবে বাজেট তৈরি করি। এখন গভর্নমেন্টের আসলে প্রায়োরিটিসটা কি? গভর্নমেন্টের প্রায়োরিটিসটা হচ্ছে, যেহেতু রিসোর্স কনস্ট্যান্ট, মন্ত্রণালয়ের ডিমান্ড অনেক বেশি, সেক্ষেত্রে রিসোর্সটাকে প্রুডেন্টলি, অর্থাৎ একটা মেকানিজম ডেভেলপ করা যাতে করে সিমেট্রিক ডেভেলপমেন্ট হয়, অর্থাৎ সব জায়গায় কিন্তু কিছু না কিছু ভালো কাজ হয়, কোন সেক্টরকে এখন বাদ দেওয়া যাচ্ছে না। কারণ আমরা যদি বলি আইটি ক্ষেত্রে, হ্যাঁ আইটি খুব গুরুত্বপূর্ণ, শিক্ষা খুব গুরুত্বপূর্ণ, আমরা যদি কৃষির কথা বলি কৃষি খুব গুরুত্বপূর্ণ, শিল্প খুব গুরুত্বপূর্ণ, মানে সবই গুরুত্বপূর্ণ সব জায়গায়। সুতরাং সো মেনি থিংস উই নিড টু ডু এট দ্য সেম টাইম। তো সেজন্য বাংলাদেশে বলা হচ্ছে যে আমরা এই যে সেক্টর ডেভেলপমেন্টটা, এইটা মধ্যে রিসোর্সটাকে সঠিকভাবে করার জন্য একটা বাজেট মনিটরিং এবং রিসোর্স কমিটি আছে। বাজেট মনিটরিং এবং রিসোর্স কমিটি, এই কমিটির কাজ হলো কোথা থেকে কত পরিমাণ রিসোর্স আসবে, কারা কারা কি পরিমাণ খরচ করছে, প্রায়োরিটি সেক্টরগুলি কি ইত্যাদি বিষয়গুলি ঠিক করে এইরকম আমরা দেখতে পাই যে এরকম আসলে বিভিন্ন সেক্টরে কিন্তু কাকে কত পার্সেন্ট দেওয়া হবে, কত পার্সেন্ট খরচ হবে, শিক্ষা খাতে কত পার্সেন্ট, হেলথ সেক্টরে কত পার্সেন্ট, সোশ্যাল সিকিউরিটিতে কত পার্সেন্ট, পাবলিক অর্ডার এন্ড সিকিউরিটিতে কত, অর্থাৎ হোম মিনিস্ট্রি কত, হাউজিং এ কত। হ্যাঁ, সো আমরা এগুলি একটু স্কিপ করে, এগুলি দরকার নাই। ইমপ্লিমেন্টেশন অ্যারেঞ্জমেন্ট, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইমপ্লিমেন্টেশনের জন্য আসলে প্রত্যেক অর্থ মন্ত্রণালয় তো বাজেট উইং আছেই, প্রত্যেক মন্ত্রণালয়ে বাজেট ওয়ার্কিং গ্রুপ আছে এবং এই বাজেট ওয়ার্কিং গ্রুপটা আসলে বাজেট ম্যানেজমেন্ট কমিটি যেটা বলি আমরা, প্রত্যেকটা মিনিস্ট্রিতে বাজেট ম্যানেজমেন্ট কমিটি আছে এবং বাজেট ম্যানেজমেন্ট কমিটি এই দায়িত্বটা পালন করে থাকে এবং তারা রিপোর্টিং করতে হয়। এদের সাথে এই অ্যাকাউন্টস অফিস, সিও, সিজিএ অফিস যেটা আমরা বলি, এদের একটা লিঙ্ক আছে। হ্যাঁ, তো বাজেট ওয়ার্কিং গ্রুপ মূলত বাজেট ম্যানেজমেন্ট কমিটি এবং বাজেট উইং, অর্থ মন্ত্রণালয়, এদেরকে সহযোগিতা করার জন্য এই। আর এখানে বাজেট ম্যানেজমেন্ট কমিটি যেভাবে তৈরি হয়, এটার একটা মেম্বার কারা কারা, এটা আমাদের অত জানার দরকার নেই, লোকজন, এগুলি যারা সরকারি প্রতিনিধি তাদের জানার দরকার।
তো ইন অল টুগেদার আসলে গভর্নমেন্টের এখন বাজেটের এইটুকুই। বাজেটের আসলে আমরা যেটা বলবো যে মধ্যমেয়াদী কাঠামো বাজেট আমরা চালু করেছি, এবং এটা অনেকটা বলা যায় যে বটম আপ অ্যাপ্রোচে আমরা চলে গেছি, অর্থাৎ নিচের থেকে বাজেটটা তৈরি হয়ে উপরের দিকে আসে, এবং এটা পলিসির সাথে, প্ল্যানের সাথে, স্ট্র্যাটেজির সাথে, মিশনের সাথে এটা একত্র হয়ে সেই বাজেটটা কম্পাইল করে অর্থ মন্ত্রণালয় যায়। অর্থ মন্ত্রণালয়